আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো নবম শ্রেণীর জীবন ও জীবিকা মূল্যায়নের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে। এখানে আমি তোমাদের জন্য একক কাজ এবং দলগত কাজের কিছু উদাহরণ রেখেছি। প্রথমে আমি একক কাজের উদাহরণগুলো বলে যাব, তারপর আমি দলগত কাজের উদাহরণগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আসি একক কাজ। একক কাজের মধ্যে বলা হয়েছে, ক নম্বরে বলা হয়েছে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে উত্তরটা হচ্ছে, এক নম্বরে বলা হয়েছে পরিবারের বৈঠক আয়োজন। তোমার পরিবারের সকলের সাথে তুমি প্রথমে বৈঠক আয়োজন করবা। দুই নম্বরে বলা হয়েছে সম্পূর্ণ আয়ের হিসাব। সম্পূর্ণ আয়ের হিসাব মানে হলো তোমার পরিবারে যারা টাকা ইনকাম করে ওদের একটা টাকার মোট একটা তালিকা তৈরি করবা। ৩ নম্বরে বলা হয়েছে বৈচিত্র্যময় আয়ের উৎস। যদি কোনো সদস্যের একাধিক আয়ের উৎস থাকে তাহলে সেটাকে তোমার আলাদা করে নিতে হবে। আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা মানে হচ্ছে এই তথ্যগুলো সংগ্রহ করার পর একটি একটি যৌথ পরিকল্পনা তৈরি করে যেখানে পরিবারের আয়ের সঠিক ব্যবহার ও সঞ্চয়ের ব্যবস্থা করা যাবে। এখন তুমি টাকাটা তোমার থেকে সেভ করারও দরকার আছে, আয়েরও দরকার আছে, প্লাস কিছু টাকা তোমার থেকে সঞ্চয় করারও দরকার আছে। এখানে আর্থিক পরিকল্পনা বলতে এটাই বোঝানো হয়েছে। এখন আসি আমি খ নাম্বার উদাহরণে আসি। খ নাম্বারে বলা হয়েছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করো। এখানে বলা হয়েছে তোমার পরিবারে যারা আছে ওদের যে দক্ষতাগুলো আছে ওই দক্ষতাকে তুমি কাজে লাগিয়ে তুমি তোমার পরিবারের ব্যয়টাকে তুমি কিভাবে কমিয়ে রাখবা। প্রথমে আসি রান্নার দক্ষতা। নিজের রান্না করা এবং বাইরের খাবার খাওয়ার পরিবর্তে বাড়িতে খাবার তৈরি করে ব্যয় কমানো। মানে যদি তোমাদের বাড়িতে কেউ রান্না জানে তাহলে তোমাদের কাজের বুয়ার দরকার হবে না, তাহলে তোমার টাকাটাও সেভ হবে। ২ নম্বরে বলা হচ্ছে কম্পিউটার ও প্রযুক্তিগত দক্ষতা। পরিবারের সকলে কম্পিউটার সমস্যার সমাধান করা, সফটওয়্যার আপডেট করা বা অনলাইনে প্রয়োজনীয় কাজ করা। যারা কম্পিউটারের কাজ জানে তাদেরকে দিয়ে তুমি কম্পিউটারের কাজ করাতে পারবা, তোমার পরিবারে যারা এসব কাজ জানে। গৃহস্থলী মেরামত। গৃহস্থলী মানে হচ্ছে তোমার ঘর বাড়ির আসবাবপত্র ছোটখাটো মেরামতের কাজ। অনেকেই আছে ঘরের অনেক মেম্বার দেখবে এই কাজগুলো পারে। এতে তোমার গৃহস্থলীর মেরামত খরচটা তোমার বেঁচে যাবে। এখন আসি এটার পরে হচ্ছে ব্যয় কমানো। ব্যয় কমানো মানে হচ্ছে পরিবারের সকল সদস্যদের ব্যয় ব্যবহার করে পরিবারের নির্দিষ্ট ব্যয় কমানো, যেমন ঘরের কাজ, পোশাক, মেরামত, বৈদ্যুতিক কাজ। যেমন ছোটখাটো কাজ যেমন বৈদ্যুতিক কাজ তুমি যদি জানো তাহলে তোমার বৈদ্যুতিক খরচটাও বেঁচে যাবে। সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয় বৃদ্ধি মানে হচ্ছে তুমি বিভিন্ন আয়ের উৎস খুঁজে বের করতে পারো, এগুলোর মাধ্যমে তোমার সঞ্চয়টাও তুমি বাড়াতে পারবা। যেমন খাদ্য উৎপাদন, সেলাই বা ফ্রিল্যান্সিং করেও এখন অর্থ সঞ্চয় করা যায়। অনলাইনে ফ্রিল্যান্স কাজ, এই তো এটা করেও তুমি অনেক আয় করতে পারবা। তারপর আসি, এখন আমি কিছু তোমাদের জন্য দলগত কাজের একটা উদাহরণ রেখেছি। প্রথমে আমি তোমাদের উদ্দীপকটা বলে যাচ্ছি, আশা করি তোমরা শুনবা। এখানে বলা হয়েছে আজিজ সাহেব একটি প্রতিষ্ঠানের ম্যানেজার। কিছুদিন আগে তার প্রবাসী বড় ভাই তাকে 2 লক্ষ টাকা পাঠিয়েছেন। আজিজ সাহেব এই টাকা কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি তার কয়েকজন বন্ধুর সাথে কথা বলেন। বন্ধুরা তাকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন, যেমন তার পরিচিত কারো ব্যবসায় খাটানো, মুনাফা অর্জন করা, সরকারি সঞ্চয়পত্র এবং বিভিন্ন কাজে ব্যয় করার জন্য তাকে তার বন্ধুরা পরামর্শ দেন। এখন এখানে আমার উত্তরটা চাওয়া হয়েছে, দেখো, দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে তোমাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে। আমি উদ্দীপকটা তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে উদ্দীপকটা বলা হয়েছে আজিজ সাহেবের একটা ভাই আছে যে প্রবাসী থাকে। এখন তার ওই প্রবাসী ভাইটা তাকে 2 লক্ষ টাকা দিলে এবং তাকে ওই 2 লক্ষ টাকা কোথায় ব্যবহার করবে ওটা তার থেকে জিজ্ঞেস করলো। এখন আজিজ সাহেবের বন্ধুর থেকে জিজ্ঞেস করলো এটা কোথায় সে ব্যবহার করলে তার জন্য সঠিক লাভ হবে। এখন এখানে অনেক কিছু বলা হয়েছে, যেমন দেখো এখানে 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 বলা হয়েছে সরকারি সঞ্চয়পত্র, তারপর বলা হয়েছে ছোট ছোটখাটো ব্যবসা, তারপর বলা হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ, তারপর বলা হয়েছে জমি ক্রয়। এখন তো এগুলো তো করলে হবে না, এগুলো কিছু সুবিধাও আছে আবার এগুলো কিছু অসুবিধাও আছে। তাহলে দেখো আমি এখানে সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করেছি। যেমন দেখো এখানে প্রথমে তার বন্ধুরা তাকে যে পরামর্শটা প্রথমে দিচ্ছিল সেটা হচ্ছে পরিচিত কারো ব্যবসায় বিনিয়োগ করা। পরিচিত কারো ব্যবসায় যদি বিনিয়োগ করে সেখানে আবার সুবিধাও আছে এবং কি সেখানে আবার অসুবিধাও আছে। সুবিধাগুলো হচ্ছে দ্রুত দ্রুত মুনাফা এবং আরেকটা সুবিধা ব্যবসা তথ্য সরাসরি প্রাপ্তি, মানে সে বিভিন্নভাবে এখানে সুবিধা পেতে পারে, আবার এখানে আবার অসুবিধাও আছে, ব্যবসার ঝুঁকি এবং পরিচালনাকারীর ওপর নির্ভরতা। এখন
তুমি শুধু ব্যবসা করলে হবে না, এটা আরেকজনের উপর নির্ভর করতে হবে। এখন যদি আরেকজন যদি তোমার ব্যবসার ক্ষতি চায় তাহলে তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, কারণ তুমি আরেকজনের উপর নির্ভরশীল। এখন এখন 2 নম্বরে বলা হয়েছে সরকারি সঞ্চয়পত্র বা মেয়াদি আমানত। এটা হলো তুমি একটা ব্যাংকে যদি এই সঞ্চয়পত্র কিনে রাখো তাহলে তোমাকে ওই সময়ে একটা নির্দিষ্ট হার একটা তোমাকে ইন্টারেস্ট দিবে, এটা হচ্ছে সরকারি সঞ্চয়পত্র। এখন এটারও কিছু সুবিধা আছে, সুবিধাগুলো হচ্ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ। তুমি এটা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পারবে এবং স্থির মুনাফাটা সবসময় সমান থাকবে। আবার এটার কিছু অসুবিধা আছে, এটার মুনাফাটাও কম এবং মুনাফার হার পরিবর্তনশীল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি পরেরটাতে আসি, নিজের উদ্যোগে ব্যবসা শুরু করা। এখন নিজের উদ্যোগে যদি ব্যবসা শুরু করে সেখানেও আবার সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে নিজ নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন। তোমাকে এটা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তোমার থেকে নিজের ধারণা নিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। আবার এটা ঝুঁকিও আছে, এটার ঝুঁকি আরো বেশি। সময় ও বুদ্ধি প্রয়োজন, এখানে তোমার সময় এবং বুদ্ধি ছাড়া এখানে তোমার পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যাবে। 4 নম্বরে বলা হয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ। শেয়ার মার্কেটে বিনিয়োগ হলো সুবিধা হচ্ছে উচ্চ মুনাফার সম্ভাবনা, সহজে নগদায়ন। তারপর অসুবিধা হচ্ছে শেয়ার বাজারে ঝুঁকি এবং ভালো ধারণার প্রয়োজন। এই 5 নম্বরে বলা হয়েছে ক্রয়। 5 নম্বরে বলা হয়েছে জমির দাম বৃদ্ধি এবং স্থিতিশীল বিনিয়োগ। এখানে জমি ক্রয় করার ক্ষেত্রে এই সুবিধা হচ্ছে জমির দাম তো বাড়তে থাকে এবং 2 নম্বরে বলা হচ্ছে স্থিতিশীল বিনিয়োগ। স্থিতিশীল মানে স্থিরভাবে এটা বিনিয়োগ করা যায়। আবার এটার অসুবিধা আছে জমি সংক্রান্ত কিছু কাগজপত্রের জটিলতাও থাকতে পারে এবং এটা দীর্ঘমেয়াদী তোমার কাছে বিনিয়োগ করতে হবে, মানে একসাথে বিনিয়োগটা করতে হবে। এখন সিদ্ধান্ত তোমার সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে বিনিয়োগের পূর্বে সব দিকে বিবেচনা করা, ঝুঁকি এবং মুনাফার হার মূল্যায়ন করা, সঠিক তথ্য প্রাপ্তি। এগুলা তোমার থেকে এগুলা ছাড়া তুমি এখানে বিনিয়োগ করতে পারবা না। আগে তোমার থেকে এগুলো আগে বুঝতে হবে। এখন লাস্টের দিকে আমি আরেকটা তোমাদের জন্য দলগত কাজ রেখেছি, এটা হচ্ছে পরিবারের 1 মাসের ব্যয় পরিকল্পনা করো। তোমার এখানে যে ব্যয়টা আছে ওটা নিয়ে তুমি একটা এখানে চার্টের মতো করে একটা ব্যয় তৈরি করবা। যেমন এখানে আমি আয়টাকেও দেখিয়েছি, আবার তোমার এখানে মোট ব্যয়টাকেও দেখিয়েছি। এখানে মোট আয়ের মধ্যে তোমার এখানে অনেক উৎস, এই এই অ্যামাউন্টের মধ্যে তোমার অনেক উৎস থাকতে পারে। এখানের মধ্যে ধরো তোমার বাবার ইনকাম, মায়ের ইনকাম, তোমার ইনকাম সবগুলো মিলে এখানে আয়টা বলা হচ্ছে 40,000 টাকা। আর এখানে ব্যয়ের মধ্যে বলা হয়েছে বাসা ভাড়া, খাবার খরচ, তোমাদের প্রতিদিনের ব্যয়ে যা আছে এখানে সবগুলো মিলে এখানে একটা হিসাব করা হয়েছে, ওটা হচ্ছে 38,000 টাকা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর আমি রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি তোমরা ভালো মতো প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমরা কমন পাবা। ধন্যবাদ ভিডিওটা দেখার।